কবিতাটি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ড কালকেতুর উপাখ্যানের অন্তর্গত। কবিতাটি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি আরম্ভ নামে প্রথমে থাকলেও পরবর্তী সময় সংকলক গড়েনা কবিতার নামকরণ কিছুটা পাল্টে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি রাখা হয়েছিল। মুকুন্দ চক্রবর্তীর এই কাব্য চণ্ডীমঙ্গল বা অভয়মঙ্গল অথবা অম্বিকা মঙ্গল নামেও পরিচিত। কবি সম্বন্ধে দু চারটি কথা আমরা জেনে নিই। কবি মুকুন্দ চক্রবর্তী জন্মেছেন ষোড়শ শতকে বর্ধমান জেলার দামিন্না গ্রামে। বলা যেতে পারে 1560 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন তিনি। তার পিতা ছিলেন হৃদয় মিশ্র। দিহিদার মামুদ শরীফের অত্যাচারে তিনি গৃহত্যাগ করে মেদিনীপুরের ব্রাহ্মণভূমির জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয় নিয়েছিলেন তিনি। সেখানে বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হন। জানা গেছে স্বপ্নে দেবী চণ্ডী তাকে কাব্য লিখতে নির্দেশ দেন। পরবর্তী সময় যখন তার ছাত্র রঘুনাথ রায় জমিদার হন তখন তাকে চণ্ডীকাব্য লেখার অনুরোধ করেন। এরপর কবি এই কাব্যটি লেখায় তৎপর হয়। মধ্যযুগীয় বাংলা কাব্যের অন্যতম সৃষ্টি হল মঙ্গল কাব্য, যা পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এই মঙ্গল কাব্যগুলি সাধারণভাবে রচিত হয়। এটি মূলত ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে যে গোঁড়ামি, সামাজিক ভেদাভেদ, বৈশ্য ও শূদ্র শ্রেণীর সামাজিক মর্যাদা আদৌ সেই সময় ছিল না, আর সেই কারণেই তারা হিন্দু ধর্মের গণ্ডি ভেদ করে বাইরে যাওয়ার চেষ্টা করছিল। এদিকে মধ্যযুগীয় ভারতবর্ষে মুসলমান আক্রমণ ঘটে। মুসলমান ধর্ম তাদের কাছে মঙ্গলময় মনে হয়, ফলে তারা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্মে যাওয়ার ভিড় হয়। এইভাবে ধর্ম পরিবর্তন হতে থাকে। সেই সময় কিছু উদার দেবদেবীর আবির্ভাব ঘটেছিল, যে দেবদেবীর পূজা সাধারণ মানুষ করতে পারবে। দেবদেবী কেবল মাত্র আর্য জাতি বা ব্রাহ্মণ্য জাতি ছিল না, কিছু লৌকিক দেবদেবী সেই সময় ছিল। এমন পরিস্থিতিতে কিছু লৌকিক দেবদেবীর আবির্ভাব ঘটে, যেমন মনসা, শিব, ধর্ম, চণ্ডীর মতন দেবতারা। দেবতাদের নানান আখ্যান এক একটি কাব্যের আকারে জায়গা পায়, যেমন চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ধর্মমঙ্গল এবং শিবায়ন ইত্যাদি। আমাদের আলোচ্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত হয়েছে। এছাড়াও জানা যায় মুকুন্দ চক্রবর্তী ষোড়শ শতকের কবি ছিলেন এবং তার এই চণ্ডীমঙ্গল কাব্যটি 1577 খ্রিস্টাব্দে রচনা হয়েছিল। মুকুন্দ চক্রবর্তীর একটি বিশেষ উপাধি ছিল কবিকঙ্কন, এবং যেটি দিয়েছিল জমিদার রঘুনাথ রায়। কবিতাটির বিস্তারিত ব্যাখ্যা করার আগে কিছু পূর্ব প্রেক্ষাপট আমরা তুলে ধরি, তাহলে কবিতাটির মূল বিষয় বুঝতে আমাদের সুবিধা হবে। জানা গেছে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর এই চণ্ডীমঙ্গলের আকেটিক খণ্ডের কাহিনীতে ধর্মকেতু এবং নিদয়া এই দুটি চরিত্র দেখতে পাই, এবং ধর্মকেতু এবং নিদয়ার পুত্র ছিল কালকেতু। এই কাব্যের মূল চরিত্র বা কেন্দ্রীয় চরিত্রে রয়েছে কালকেতু। আসলে এই কালকেতু ছিল শিবভক্ত নীলাম্বর। জানা গেছে একসময় দেবী চণ্ডীর অনুরোধে শিব তাকে অভিশাপ দিয়ে মর্তলোকে পাঠায়, এবং এই ব্যাত কালকেতুর কাজই ছিল পশু শিকার করা। পরবর্তীকালে জানা যায় কালকেতুর সঙ্গে ফুল্লরার বিয়ে হয়। তারা খুবই দরিদ্র ছিল। এই দরিদ্রের মধ্য দিয়ে তাদের জীবন কাটাতে হতো। তাদের দাম্পত্য জীবনটা অত্যন্ত দুঃখের ছিল। জানা গেছে কালকেতু পশু শিকার করত এবং ফুল্লরা সে মৃত পশুর মাংস, চামড়া, শিং ইত্যাদি হাটে বিক্রি করে কোনোভাবে অর্থ উপার্জন করত। একদিন কালকেতু পশু শিকারে কালকেতু অত্যন্ত দক্ষ ছিল এবং বিচক্ষণ ছিল। তাই বনের পশুরা অত্যন্ত ভয় পেত তাকে দেখে, এবং বিপদে পড়ে বনের পশুরা দেবী চণ্ডী শরণাপন্ন হয়েছিল। দেবী চণ্ডী তখন নিজের পূজা প্রচারের উদ্দেশ্যে
একদিন বনের সমস্ত পশুকে লুকিয়ে রেখে এক স্বর্ণ গধিকার রূপ ধারণ করেছিল এবং কালকেতু শিকারে যাওয়ার পর বনের রাস্তায় এই স্বর্ণ গধিকাকে দেখতে পেয়েছিল। মৃগয়ায় কিছু না পেয়ে বেদ কালকেতু অত্যন্ত দুঃখে বাড়ি ফেরার পথে এক স্বর্ণ গধিকাকে বাড়ি নিয়ে আসেন। বাড়িতে গধিকার রূপের আড়ালে লুকিয়ে থাকা দেবী চণ্ডী ষোড়শী রমণীর মূর্তি তখন ধারণ করে এবং সেই মুহূর্তে তার স্ত্রী ফুল্লরা দেখে ভয় পেয়ে যায়। দেবী চণ্ডী তখন আশ্বস্ত করে ফুল্লরাকে। তিনি বলেন যে কালকেতুর দারিদ্রতা সে দূর করতে এসেছে। তবু ফুল্লরার মনে একটা সংশয় থাকে যে এই রমণী হয়তো তার সতীন রূপে আশ্রয় নিতে চেয়েছে স্বামীর ঘরে। সে কালকেতুর কাছে সমস্ত বিষয়টা জানান। তখন কালকেতু তীর দিয়ে রমণীকে আঘাত করতে গেলে তখন দেবী তার নিজের প্রকৃত পরিচয় দেয়। কালকেতু ও ফুল্লরার তখন সংশয় দূর হয় এবং দেবী চণ্ডী নানান রূপে তার সামনে আবির্ভূত হয়। তখন কালকেতুকে 7 ঘোড়া ধন দান করে এবং দেবী চণ্ডীর আশীর্বাদে কালকেতু বন কেটে গুজরাট নগর নির্মাণ করে। কালকেতু রাজা হলেও তার রাজ্যে প্রজার অভাব ছিল। দেবী চণ্ডীর আহ্বান করে প্রজা অধিষ্ঠানের প্রার্থনা জানায় কালকেতু। কালকেতুর প্রার্থনা পূরণ করতে দেবী কলিঙ্গ নগরে ঝড় বৃষ্টি শুরু করে। আর প্রজারা তখন অসহায় হয়ে গুজরাটে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সতীন গঙ্গার সাহায্য চান। গঙ্গা রাজি না হওয়ায় দেবী চণ্ডী সমুদ্র ও ইন্দ্রের সাহায্যে মেঘ ও বর্জ্যের দ্বারা কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি ও বন্যার সৃষ্টি করেন। দুর্গত প্রজারা কলিঙ্গ দেশ ছেড়ে তখন গুজরাট নগরে আশ্রয় নেয়। চণ্ডীমঙ্গল কাব্যের এই প্রসঙ্গকে অবলম্বন করে মুকুন্দরাম চক্রবর্তী আমাদের আলোচ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি রচনা করেছেন। কবিতাটির প্রথম যে লাইন রয়েছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। এই লাইনটি যদি বিস্তারিত আলোচনা করা যায়, কবিতাটি পড়ে আমরা জানতে পারি কলিঙ্গ দেশে ভয়ঙ্কর দুর্যোগ শুরু হয় এবং আকাশ ঘন কালো মেঘে ভরে যায়। চতুর্দিকে কালো মেঘ ভরে ওঠে। সেই পরিস্থিতিতে প্রজারা নিরুপায় হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে এবং কেউ কারোর অঙ্গ দেখতে পায় না, যেহেতু চারিদিক অন্ধকার হয়ে পড়ে। এর পরবর্তী লাইন রয়েছে, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। অর্থাৎ এক্ষেত্রে কবি বলেছেন যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির প্রারম্ভকালে যে কালো মেঘে ঢেকে যায়, ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি হয় এবং আকাশের উত্তর পূর্ব কোণে মেঘের ঘনঘটা দেখা যায় এবং এই মেঘ থেকে যেন বিদ্যুতের ঝিলিক চারিদিকে ছড়িয়ে পড়ে। এর পরবর্তী লাইন রয়েছে, নিমেষে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। অর্থাৎ প্রবল বৃষ্টি, কলিঙ্গ দেশে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। ঈশান কোণ অর্থাৎ আকাশের উত্তর পূর্ব কোণ থেকে বিদ্যুতের ঝলক যেন আকাশকে কাঁপিয়ে তোলে, চারিদিক অন্ধকার হয়ে ওঠে। এর পরবর্তী লাইন রয়েছে, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। অর্থাৎ কলিঙ্গ দেশে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, বিদ্যুতের চমকে কিন্তু প্রজারা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তারা এদিক ওদিক করে ছুটতে থাকে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়িয়ে প্রজা দিল রড়। অর্থাৎ প্রজারা সেই অবস্থাতে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যেয়ে তাদের যে নিজের বাড়ি, সেই বাড়ি ছেড়ে অন্যত্র দিকে ধাবমান হচ্ছে। এই ভয়ঙ্কর একটা পরিস্থিতির কথা কবি এখানে তুলে ধরেছেন কলিঙ্গ দেশে। এরপরে রয়েছে, ধুলায় আচ্ছাদিত হইল যে ছিল ছড়িত, উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত। অর্থাৎ চারিদিকে ধুলোয় আচ্ছাদিত হয়ে পড়ে এবং হরিত অর্থাৎ সবুজ উদ্ভিদ, শস্যক্ষেত যেন নষ্ট হয়ে যায়। প্রজারা উল্টিয়া পড়ে প্রজা চমকিত, অর্থাৎ শস্য যেন উল্টে পড়ে এবং প্রজা কিন্তু ভয় পেয়ে যায়। এই ভয়ঙ্কর পরিস্থিতি এখানে দেখা যায়। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। অর্থাৎ এখানে বলা হয়েছে 4টি মেঘের কথা। এখানে চারি মেঘ বলতে আমাদেরকে বলতে হবে সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। আর এখানে অষ্টগজরাজ জল দিচ্ছে, অর্থাৎ ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম এবং সুপ্রতীক। এই অষ্টগজরাজ হাতি, 8টি হাতি এখানে তার সুর দিয়ে বাড়িধারা বর্ষণ করছে। এই
ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সঘনে চিকুর হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ চমক দিচ্ছে, এবং গর্তে থাকা ব্যাঙগুলো জল ভরে যাওয়ায় গর্ত থেকে বেরিয়ে বাইরে লাফালাফি করছে। ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। অর্থাৎ চারিদিকে জলে পরিপূর্ণ হয়ে গেছে, প্লাবন দেখা গেছে। করিকর শব্দটির অর্থ হলো, করি হলো এখানে হাতি, কর হচ্ছে সুর, অর্থাৎ হাতির সুর দিয়ে যেন জল বর্ষণ করছে গোটা কলিঙ্গ দেশে। অর্থাৎ বলা হয়েছে জলে মহি একাকার পথ হইল হারা। কলিঙ্গের আকাশে কালো মেঘরাশি জমা হয়েছে এবং ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। মেঘের প্রবল গর্জনের সঙ্গে প্রবল বৃষ্টিধারাও এখানে দেখা যাচ্ছে। এর সাথে দেখা যাচ্ছে 8টি হাতি তাদের সুরের সাহায্যে প্রবল বেগে জল বর্ষণ করে চলেছে এবং পৃথিবীকে যেন ভাসিয়ে দিয়ে চলেছে। সমগ্র কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়েছে। এই কারণে জলস্থলের বিভেদ মুছে যাচ্ছে, পথ হারিয়ে পড়ছে কলিঙ্গ দেশে। এরপরে বলা হচ্ছে, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। অর্থাৎ কবি এখানে বলেছেন, কলিঙ্গ দেশের আকাশে কালো মেঘের সমাবেশ ঘটছে, তার সঙ্গে মেঘের গম্ভীর গর্জন, ঘন ঘন বজ্রপাত, ঝড়ের প্রবল তাণ্ডব, এই সমস্ত পরিস্থিতি যেন প্রজাদের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রজারা আশায় জৈমিনী ঋষিকে স্মরণ করতে চাইছে বা স্মরণ করছে। এই কারণে বলেছে, কলিঙ্গ সঙ্গরে অর্থাৎ স্মরণে সকল লোক যে জৈমিনী, অর্থাৎ জৈমিনীকে সকল লোক যেন স্মরণ করে চলেছে। এরপর আছে, হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া ভুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। অর্থাৎ চারিদিকে হইচই হুলস্থুলুস পড়ে গেছে এবং সেই সময় দেখা যাচ্ছে যে ঘন কালো মেঘ জমে থাকার জন্য রবির কিরণ অর্থাৎ সূর্যের আলো কিন্তু জমিতে প্রবেশ করছে না। চারিদিক অন্ধকার হয়ে গেছে, দিনের বেলাটা যেন রাত্রের আবরণ ফুটিয়ে তুলেছে। গর্তছাড়ি ভুজঙ্গ অর্থাৎ সাপ যেন বুলে জলে, অর্থাৎ এদিক ওদিক করে সাপ যেন জলের মধ্যে ঘোরাফেরা করছে। ভয়ঙ্কর পরিস্থিতিতে সৃষ্টি হচ্ছে সেই সময়, আর প্রজারা আতঙ্কে প্রহর গুনছে। না জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। অর্থাৎ 7 দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছে। এর পরবর্তী লাইন রয়েছে, আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, মেঝাতে পরবে শিল বিদারিয়া চাল। অর্থাৎ বলেছেন, কবি এখানে বলেছেন, কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেমন সৃষ্টি হচ্ছে, প্রবল বর্ষণ, মেঘের গর্জন এবং ঝড়ের তাণ্ডব। এর সঙ্গে সঙ্গে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল আর বন্ধ হয়ে যাচ্ছে চাষবাসের সমস্ত কাজ। তাই তো বলছে কবি, আচুক শস্যের কার্য। এই প্রবল বর্ষণে যে মাটির ঘরগুলো আছে জলে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, আর ভিজে মাটির ঘরগুলো জল শোষণ করার ফলেই আরও কিন্তু ঘরগুলো কমজোরি হয়ে পড়ছে এবং আচুক শস্যের যে কার্য সেটা জলে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে এবং মেঝাতে পরহে শিল বিদারিয়া চাল, অর্থাৎ চাল ভেদ করে যেন শিল মাটিতে পড়ছে। ভাদ্রপদ মাসের জন্য পড়ে থাকা তাল, যেমন কবি এখানে একটা তুলনা করেছে, ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে ঝরে পড়ে নিচে পড়ে, তেমনিভাবে অত্যন্ত বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে গেছে, প্রজাদের ঘরবাড়ি যেন নষ্ট করে ফেলছে। এই পরিস্থিতি কবি তুলে ধরার চেষ্টা করেছে। এরপর বলছে, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। অর্থাৎ দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান যেন মঠ অট্টালিকা সব কিছু চুরমার করে দিচ্ছে, বাড়িঘর ঢেউয়ের মাথায় উঠে টলমল করে যেন ভাসছে। এবং বলা হচ্ছে, মা চণ্ডীর আদেশে কলিঙ্গের সমস্ত নদ নদী ফুলে ফেঁপে উত্তাল হয়ে উঠেছে। এরপরে বলেছে, চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো কলে দলমল। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অর্থাৎ এখানে বলা হচ্ছে, সমুদ্রের মতন প্রবল ঢেউগুলো যেন পর্বতসম ঢেউগুলো যেন এদিক ওদিক করে লাফালাফি করছে এবং ঘরগুলো দলমল করছে, মাটির ঘরগুলো। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অর্থাৎ দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গের কালো মেঘরাশি সঙ্গে বিদ্যুতের ঝলকানি, এর মধ্যে প্রবল বর্ষণ, 7 দিনের অবিরাম বর্ষণে সমগ্র কলিঙ্গ দেশ একাকার হয়ে গেছে জলস্থল। আর দেবীর নির্দেশেই আবার কলিঙ্গে সমস্ত নদ নদী ফুলে ফেঁপে ধেয়ে আসছে। দেখা গেছে নদ নদীর যেন পর্বততুল্য ঢেউয়ের আঘাতে কলিঙ্গ দেশের ঘরবাড়ি ভেসে গিয়ে ঢেউয়ের মাথায় টলমল করতে করতে থাকছে।
অম্বিকা মঙ্গল শ্রী কবি কঙ্কন, অর্থাৎ এখানে কবি মুকুন্দ চক্রবর্তী তার নিজের নামটি দিয়েছে, অর্থাৎ ভণিতা আকারে দিয়েছেন কবি কঙ্কন, অর্থাৎ রঘুনাথ রায় যে কবি কঙ্কন উপাধিটি তাকে দিয়েছিল সে কথাটাই এখানে কবিতার শেষ লাইনে কবি ব্যাখ্যা করেছেন বা ব্যক্ত করেছেন, যেটা আমরা মধ্যযুগের কবিগুলো বেশিরভাগই কবি কিন্তু তার কবিতার শেষ লাইনে তার নিজের পরিচয় ব্যক্ত করে থাকে।